ভোরের আলো ধীরে ধীরে ঘরের জানালা দিয়ে ভেতরে ঢুকছে। অহনার ঘুম ভাঙল একটু আগেই। চোখ খুলতেই গত রাতের সব ঘটনা একসাথে মনে পড়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে উঠল। পাশ ফিরে তাকাতেই দেখল আদিল বিছানার একপাশে কাত হয়ে ঘুমিয়ে আছে। রাতের শেষ মুহূর্তে সে অহনাকে একপাশে সরিয়ে দিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছিল। অহনার বুকটা হু হু করে উঠল, চোখে পানি চলে এলো। মনে মনে বলল, আমি কি সত্যি এতটাই তুচ্ছ? রাতের কথা মনে পড়তেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে উঠে বসল। গলায় এখনও আদিলের কামড়ের হালকা দাগ আছে। অহনা আয়নার সামনে গিয়ে দাঁড়াল। নিজের মুখটা দেখে তার আরও বেশি কান্না পেল। এই কি আমার জীবন? একটা দীর্ঘশ্বাস ফেলে সে বাথরুমে ঢুকে গেল। অনেকক্ষণ ধরে গোসল করল, যেন শরীরের সাথে সাথে মনের সব কষ্ট ধুয়ে ফেলতে চায়। কিন্তু কষ্ট কি এত সহজে ধুয়ে যায়? গোসল শেষে ভেজা চুল পিঠে ছড়িয়ে সে রান্নাঘরের দিকে গেল। কলেজে যাওয়ার আগে কিছু কাজ করে দিয়ে যেতে হবে, না হয় কবিতা কথা শোনাবে। সকাল সকাল রান্নাঘরে ঢুকে রুটি বানানো শুরু করল। ময়দা বেলে বেলে রুটি বানাচ্ছে, হাত চলছে, কিন্তু মন অন্য কোথাও। ঠিক তখনই রান্নাঘরে ঢুকল কবিতা। অহনার ভেজা চুলটা তার চোখে পড়ল। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকল। অহনা তাকে দেখে হালকা করে হাসার চেষ্টা করল। ভাবি, এত সকালে উঠে পড়েছেন যে? কবিতা কোনো উত্তর দিল না। মুখ ঘুরিয়ে নিয়ে জোরে শব্দ করে বাসনপত্র ধরতে লাগল। থালা নামানোর সময়ও অকারণে শব্দ করল। অহনা বুঝতে পারল সে ইচ্ছে করেই এমন করছে, কিন্তু তবুও কিছু বলল না। চুপচাপ নিজের কাজে মন দিল। বেলা গড়াতেই সবাই টেবিলে এসে হাজির হল। সবাই বসার কিছুক্ষণ পর টেবিলে এসে বসল আদিল। চোখে এখনও ঘুমের ছাপ রয়ে গেছে। অহনা রুটি নিয়ে টেবিলে গেল, সামনে প্লেট রাখল, কিন্তু চোখ তুলে তাকাল না। আদিল কয়েকবার তাকালো অহনার দিকে। হঠাৎ করেই তার মনে গতরাতের কথা ভেসে উঠল। অহনার কাঁপতে থাকা চোখ, তার নীরবতা, তার কান্না। আদিলের ভেতরে কেমন একটা অস্বস্তি কাজ করতে লাগল। আদিল বিরক্ত হয়ে নিজের কপাল চেপে ধরল। ধুর, নিজের উপরই রাগ হচ্ছে। নীলিমা জাহান বলল, কি হয়েছে আদিল? না, কিছু হয়নি, আদিল ছোট করে বলল। আদিল আবারও অহনার দিকে তাকালো। অহনা মাথা নিচু করে চুপচাপ রুটি দিচ্ছে, যেন তার সামনে থাকা মানুষটার সাথে কোনো সম্পর্কই নেই। এই নীরবতাটা অদ্ভুত লাগলো আদিলের কাছে। খাওয়ার সময় কেউ খুব একটা কথা বলল না। নীলিমা জাহান শুধু বললেন, অহনা, তুমি খেয়ে নাও, কলেজে যাবে তো? অহনা শান্ত গলায় বলল, জি, খাচ্ছি। সবকিছু স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে আছে। খাওয়া শেষ করে অহনা নিজের ঘরে গেল। কলেজে যাওয়ার জন্য রেডি হবে, ব্যাগ গুছিয়ে নিচ্ছে। ঠিক তখনই বাইরে হঠাৎ গাড়ির শব্দ শোনা গেল। সবাই শব্দ শুনে বাইরে বেরিয়ে এলো। একটু পর অহনাও বাইরে এলো। বাড়ির সামনে এসে ট্রাকটা থামল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। অহনা ট্রাকের ভেতর থাকা আগত ব্যক্তিকে দেখে জমে গেল। মাহবুবুর রহমান ট্রাক থেকে নেমে এসে অহনার কাছে গেল। ট্রাক ভর্তি জিনিসপত্র, খাট, আলমারি, ফ্রিজ, আরও অনেক কিছু। অহনার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। মনে পড়ল সেদিন রাগের মাথায় সে বাবাকে যৌতুকের কথা বলেছিল। আল্লাহ! অহনার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। এখন কি হবে? নীলিমা জাহান আর রূপালী শিকদার সব দেখে মুখ কালো করে ফেললেন। কবিতা ঠোঁট বাঁকিয়ে বলল, এগুলো আবার কি? মাহবুবুর রহমান একটু অপ্রস্তুত হাসলেন। ও, কিছু জিনিস এনেছি মেয়ের জন্য। কবিতা হেসে বলল, আমরা কি ছোট লোক নাকি? নাকি আমাদের বাড়িতে জিনিসের অভাব আছে? এরপর মুখ বাঁকা করে বলল, আর এনেছেন যখন একটু বড় দেখে আনতেন। কথাটা শুনে মাহবুবুর রহমানের মুখটা মলিন হয়ে গেল। তিনি আস্তে বললেন, মা, আমি তো সামর্থ্য অনুযায়ী। কথা শেষ করতে পারলেন না মাহবুবুর রহমান। গলায় কথা আটকে যাচ্ছে। অহনার চোখে পানি চলে এলো। বাবাকে এমন অপমানিত হতে দেখে বুকটা ভেঙে যাচ্ছে। ঠিক তখনই নিহা ব্যাগ কাঁধে নিয়ে বের হলো। সে চারপাশে তাকিয়ে বলল, আমি কলেজে যাচ্ছি। অহনা, তুমি তো মনে হয় যাবে না? রেডি হও নিজে। অহনা মাথা নাড়াল, আর বাকি কেউ কিছু বলল না। নিহা চলে গেল। অহনা দাঁড়িয়ে রইল। আজকে কলেজে যেতে আর ইচ্ছে হল না। নীলিমা জাহান এবার গম্ভীর গলায় বললেন, মাহবুবুর সাহেব, এগুলো আপনি নিয়ে যান। রূপালী শিকদারও বললেন, আমাদের এসব দরকার নেই। তারপর অহনার দিকে তাকিয়ে বললেন, তোমার বাবাকে এসব আনতে বলার কি দরকার ছিল? অহনা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। মাহবুবুর রহমান অসহায় গলায় বললেন, না না, এগুলো তো আমি এনেছি, আরও আগে দেওয়ার দরকার ছিল। ওই একটু সমস্যার জন্য এখন এনেছি। কেউ কিছু শুনতে চাইল না। নীলিমা জাহান বললেন, বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে চলুন।
মাহবুবুর রহমান ভেতরে গিয়ে বসলেন। কিছু নাস্তা নিয়ে এসেছে কবিতা, তবে মাহবুবুর রহমানের গলা দিয়ে খাবার নামছে না। অহনা দূর থেকে দাঁড়িয়ে বাবাকে দেখছে। আজকে আমার জন্য বাবা এই পরিস্থিতিতে পড়েছে। অহনা বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে। মাহবুবুর রহমান নীলিমা জাহানকে বললেন, বেয়ান, ওকে কয়েকদিনের জন্য নিয়ে যাব? আপনি বললে আর কি। নীলিমা জাহান এমনিতেই বিরক্ত। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে নরম স্বরে বলল, যেতে চাইলে যাবে। বাদ সাধলেন রূপালী শিকদার। এখন কি করে যাবে? কলেজে তো ক্লাস হচ্ছে, কলেজ বন্ধ হলে যাবে। মাহবুবুর রহমান বললেন, আচ্ছা, তাহলে পরে যাবে। অহনার সাথে কিছুক্ষণ কথা বলার পর তিনি বাইরে বের হয়ে এলেন। জিনিসগুলো ট্রাকে তোলার কোনো প্রস্তুতি নেই। তিনি হয়তো নিয়ে যেতে চাইছেন না। ঠিক তখনই বাইরে বের হয়ে এলো আদিল। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ আদিল গম্ভীর গলায় বলল, এইগুলো এখানে কেন রাখা হয়েছে? কেউ কোনো উত্তর দিল না। আদিল সবার দিকে একবার তাকালো। তারপর বাড়ির বাইরের একটু লোককে ডেকে বলল, কয়েকজন মানুষ ডাকো, এগুলো ওপরের ফাঁকা রুমে তুলে রাখতে হবে। সবাই অবাক হয়ে গেল। মাহবুবুর রহমানও বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। মাহবুবুর রহমান আদিলের কাছে গিয়ে বলল, তোমার কাছে কৃতজ্ঞ আমি, আমার সম্মানটা রেখেছ তুমি। আদিল কিছু বলল না, শুধু মাহবুবুর রহমানকে আর কিছুক্ষণ থাকতে বললেন। মাহবুবুর রহমান বললেন, পরে আসব। মাহবুবুর রহমান আদিলকে অহনার কলেজ বন্ধ হলে গ্রামে যেতে বলল। আদিল ছোট করে বলল, যাব। মাহবুবুর রহমান সবার থেকে বিদায় নিয়ে গ্রামের উদ্দেশ্য বেরিয়ে গেল। অহনা বাবার যাওয়ার পথে তাকিয়ে রইল। আজকে ওর জন্য এত অপমানিত হতে হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন লোক এসে জিনিসগুলো উঠাতে শুরু করল। সব জিনিস নেয়া শেষ হলে আদিল ঘুরে দাঁড়াল। তার চোখ এবার অহনার দিকে। আদিল অহনার দিকে আঙুল তুলে বলল, তুমি রুমে এসো। অহনার বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে আদিলের পেছনে গেল। ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দিল আদিল। তারপর ঘুরে দাঁড়াল, চোখে কঠিন দৃষ্টি। গর্জে উঠে বলল, তোমার সাহস তো কম না। অহনা কাঁপা গলায় বলল, আমি তো। আদিল রাগে বলল, চুপ। আদিল এগিয়ে এসে অহনার সামনে দাঁড়াল। আমাকে ছোট করার এত শখ তোমার? অহনা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। শান্ত স্বরে বলল, আমি কাউকে ছোট করতে চাইনি। আদিল তীক্ষ্ণ গলায় বলল, তাহলে তোমার বাবা এসব নিয়ে কেন আসলো? তুমি ওই দিন কেন বলেছিল? অহনা চোখে পানি নিয়ে বলল, আমি রাগের মাথায় বলেছিলাম। তাই? আদিল ঠান্ডা গলায় হাসল। তুমি জানো লোকজন কি ভাববে? মনে করবে আমি তোমার বাবার কাছ থেকে জোর করে এসব আদায় করেছি। অহনা চুপ করে দাঁড়িয়ে আছে। ওর হাত কাঁপছে। আদিল হঠাৎ অহনার গাল চেপে ধরল। অহনা চোখ বন্ধ করে ফেলল। গাল চেপে ধরে বলল, এই কয়দিন এই বাড়িতে থেকে তুমি নিজেকে কি ভাবতে শুরু করেছ? খুব বড় কিছু? আদিলের চোখে স্পষ্ট ঘৃণা। আদিল যোগ করল, তোমাদের মতো গরিব মানুষের আবার এত অহংকার কোথা থেকে আসে বলো তো? অহনার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আদিল থামল না। তোমার বাবার অবস্থা দেখেছ? সেই মানুষ আবার ট্রাক ভর্তি জিনিস নিয়ে আসে। অহনার বুটটা মোচড় দিয়ে উঠল। আদিল আবার বলল, আমার সামনে নাটক করবে না। এসব নাটক আমি অনেক দেখেছি। আদিল একটু থেমে কড়া গলায় বলল, এই বাড়িতে থাকতে হলে নিজের জায়গা বুঝে থাকবে, বুঝেছ? কয়েকটা জিনিস নিয়ে এলে তুমি আমার বা আমার পরিবারের যোগ্য হয়ে উঠবে না। অহনা ধীরে ধীরে মাথা তুলল। আদিল গাল ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। তারপর শেষবারের মতো বলল, আর একটা কথা মনে রাখবে, তুমি নিজের সীমার মধ্যে থাকবে। নিজেকে বড় কিছু ভাবা বন্ধ করো। এই কথাটা শুনে অহনার বুকটা যেন ভেঙে গেল, কিন্তু কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কারণ সে জানে, এই বাড়িতে তার কথা শোনার মতো কেউ নেই। আমার সামনে যতটা কম পড়ো ততটাই ভালো। আদিল এই কথা বলে দরজা খুলে বের হয়ে গেল। অহনা ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল। চোখের পানি থামছে না। আদিলের যাওয়ার দিকে তাকিয়ে রইল। চোখের পানি মুছে নিজের মনে একটা কঠিন সিদ্ধান্ত নিল অহনা। পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।